আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশে এলো ফাইজারের টিকা, সীমান্তবর্তী 7 জেলা নিয়ে শঙ্কা, লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন। এসডিজি অর্জনে প্রতিবন্ধকতা তামাক, আইন কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। মাদ্রাসায় কমছে না ধর্ষণ ও হত্যা, মানসিক ব্যাধিতে আক্রান্ত নির্যাতনকারীরা, বলছে গবেষকরা। সিলেটের ডাউকি ফল্ট এবং পার্বত্য অঞ্চলে বড় ভূমিকম্পের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সুইজারল্যান্ড ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অ্যাস্ট্রাজেনেকার ও সিনোফার্মের পর তৃতীয় টিকা হিসেবে দেশে এসেছে ফাইজারের কোভিড-19 টিকা। কোভ্যাক্সের মাধ্যমে সোমবার রাত 11টার পর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 1,620 ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়। টিকা প্রাপ্তির আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভির কাছ থেকে ফাইজার বায়োনটেকের এই টিকা পেয়েছে বাংলাদেশ। করোনা ভাইরাসের প্রতিরোধে শিশুদের জীবন রক্ষায় টিকা প্রদানে বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক। টিকাগুলো মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকা দান কর্মসূচির হিমাগারে রাখা হয়েছে। এখানে 18টা বাক্সের মধ্যে ভ্যাকসিনগুলো এসছে, এটুকু আমরা বলতে পারি, এবং যথাযথ তাপমাত্রায় এটা এসছে, এটা আমরা দেখেছি। সীমান্তবর্তী 7 জেলায় করোনা সংক্রমণ নিয়ে শঙ্কা বাড়ছে। তবে সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসনকে লকডাউন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সে কারণে দ্রুতই কারিগরি কমিটির সুপারিশে লকডাউনে যাচ্ছে সীমান্তবর্তী ওই জেলাগুলো, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আর স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন, নতুন টিকায় অগ্রাধিকার পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন চলছে ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। একই সংখ্যায় নওগাঁ, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এই 7 জেলাকেও লকডাউনের সুপারিশ জাতীয় কারিগরি কমিটির। বিষয়টি আবারও আলোচিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। সংক্রমণ বিবেচনায় জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে এমন নির্দেশনা পূর্বেই দেয়া আছে। এটা আমরা তো জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপরে মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন, ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি। এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমাঞ্চলের জেলাগুলোর চলমান আমের মৌসুমের বিষয়টিও সরকারের বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে বলেই সুপারিশ কার্যকরে কিছুটা বিলম্ব হচ্ছে। সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট লকডাউন দিলে এই যে চাষিরা, আমের চাষিরা, ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাট আমাদের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব এটা লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে সারা দেশে এটা ছড়িয়ে না পড়ে। এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজে অবহিত করেছি, এবং উনি বলেছেন যে লকডাউনটা তো আরও 6 তারিখ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। চীনের ভ্যাকসিন আসা শুরু হওয়া মাত্রই প্রায় 12 লাখের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। আর পূর্বে নিবন্ধনকৃতরা ফাইজারের টিকায় অগ্রাধিকার পাবে। সেই এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা আশা করি জুন মাসে 50 লক্ষ, জুলাই মাসে 50 লক্ষ, অগাস্টে 50 লক্ষ ডোজ আমরা পেতে পারি। যত বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বেসরকারি দুটোরই ছাত্র ছাত্রী এবং শিক্ষক সকলদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেওয়ার চেষ্টা করব। সিরিয়াল ওয়াইজ দিয়ে যাব। সেই সিরিয়াল ওয়াইজে যদি ছাত্ররা পড়ে, যে কোনো ছাত্ররাই পড়ে, তাদেরকে আমরা একটু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রেও। রাশিয়ার স্পুটনিক টিকা সংগ্রহে প্রস্তাবনা দেওয়া হয়েছে, চুক্তিও হবে শীঘ্রই। চীনের সমপরিমাণ 1.5 কোটি টিকা রাশিয়া হতে সংগ্রহ করা হবে। সেই সাথে এই টিকা উৎপাদনেও প্রস্তুতি চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। উৎপাদনের বিষয়টি একটু সময় নেবে, কারণ ফ্যাক্টরি লাগে, এই বিষয়গুলো তো স্থাপন করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজি অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করছে তামাক।
তামাকজনিত মৃত্যু এবং অসুস্থতার কারণে অনেক পরিবারকে দারিদ্র্যের সাথে লড়াই করতে হচ্ছে। ফলে তামাকের উৎপাদন এবং ব্যবহার নিয়ন্ত্রণে এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের রিপোর্ট। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে কাজ করছে বাংলাদেশ, যেখানে দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল সহ সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো 17টি লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। আর এসব লক্ষ্য অর্জনে 169টি পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়ে এসডিজি অর্জনে দেশকে তামাকমুক্ত করা জরুরি। 2040 সালের মধ্যে সরকারের লক্ষ্য এমনটাই। এছাড়া 2005 সালে প্রণীত ও 2013 সালে সংশোধিত ধূমপান ও তামাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা হচ্ছে। কিছু সুফলও মিলেছে তাতে। 2018 সালে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে তামাকের ব্যবহার 35.3% নেমে আসে। 2009 সালে যা ছিল 43.3%। তামাক বিরোধীরা বলছেন, তামাকদ্রব্য নিয়ন্ত্রণের বর্তমান গতি অব্যাহত থাকলে তামাকের ব্যবহার হয়তো কিছুটা কমবে, কিন্তু 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করার জন্য মূল বিষয় হচ্ছে এর যে 3 নম্বর যে ধারাটি আছে সেখানে আছে নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ অসংক্রামক ব্যাধির যে তাতে যে মৃত্যু তার 1/3 নামিয়ে আনা। এবং আপনারা জানেন যে অসংক্রামক ব্যাধি বা রোগগুলো হওয়ার প্রধানতম কারণ বা অনুষঙ্গ বা ঝুঁকি হচ্ছে তামাক। সুতরাং আমরা যদি এই তামাককে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আসলে আমরা এসডিজি অর্জন করতে পারবো না। এক গবেষণা প্রতিবেদন বলছে, দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা কমপক্ষে 3.78 লাখ। তামাকজনিত মৃত্যু বছরে 1,26,000-এর বেশি। 15 লাখ মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে তামাকের কারণে। ফলে এসব পরিবারকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। দারিদ্র্য বিমোচন বলা হয়েছে এসডিজি 1 নম্বরে, কিন্তু তামাক ব্যবহারজনিত রোগের চিকিৎসা ব্যয়ের কারণে আমাদের কিন্তু সেটা হচ্ছে না। আর লক্ষ্যমাত্রা 8 যেটা তামাক ব্যবহারের কারণে কার্যকর মানুষের বিরাট অংশ অকাল মৃত্যু পঙ্গুত্বের শিকার হচ্ছে। এইভাবে প্রায় সবই লক্ষ্যমাত্রা পূরণে ব্যাহত হবে। প্রধানমন্ত্রী যে টার্গেটটা আমাদের দিয়েছেন 2040 সালের মধ্যে আমরা তামাক মুক্ত করব, সেটা কিন্তু আমরা করতে পারবো না। বহুজাতিক একটি বড় তামাক কোম্পানিতে সরকারের আংশিক মালিকানা থাকায় সেখানকার পরিচালনা পর্ষদে কাজ করছেন কিছু কর্মকর্তা। তামাক নিয়ন্ত্রণের স্বার্থেই ওই কোম্পানির মালিকানা ও পরিচালনা থেকে সরকারকে সরে আসার পরামর্শ বিশ্লেষকদের। আপনারা সেখানে সদস্য হয়ে কি পরামর্শ তাদের দেন? তাদের ব্যবসাটা আরো ভালো করার জন্য নাকি ব্যবসাটা না করার জন্য? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মাদ্রাসায় বলাৎকার, ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা যেন থামছেই না। এবছরের প্রথম 4 মাসে এমন ঘটনা অন্তত 76টি। গেল 3 বছরে প্রায় 400। দীর্ঘদিন ধরে দেশের কাউমি মাদ্রাসায় এই নিপীড়ন একরকম রীতি হয়ে উঠেছে। গবেষকরা বলছেন, নির্যাতনকারীরা মানসিক ব্যাধিতে আক্রান্ত। মাদ্রাসার নির্যাতন নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আছে। আমরা যখন এই নরক যন্ত্রণায় ভুগি তখন নিজেকে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ দেখতে পাই না। মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া এই ব্যক্তি কক্সবাজার জেলার বাসিন্দা। শৈশবে মাদ্রাসার ছাত্রাবস্থায় শিকার হন বলাৎকারের। মাদ্রাসা বদলেও রেহাই পাননি। আরও 2টি মাদ্রাসায় শিকার হন যৌন নির্যাতনের। দীর্ঘ 2 দশক এটা আমি নিজেও যেটার ভিকটিম, এবং আমার স্বচক্ষে বহু আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের ক্লাসমেট যারা এবং ছোট ভাই ব্রাদার সবাই হলো যৌন নির্যাতন শিকার হয়েছে। বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার অনেকেই এখন মুখ খুলছেন। মাদ্রাসা শিক্ষক দ্বারা প্রতিদিন যে পরিমাণ ধর্ষণ হত্যার ঘটনা ঘটছে তার সংখ্যা রীতিমতো আতঙ্কজনক, যার অল্পই প্রকাশ পায়। মাদ্রাসায় নির্যাতন বিরোধী মঞ্চের পরিসংখ্যান বলছে, এবছর এপ্রিল পর্যন্ত সারা দেশের আবাসিক মাদ্রাসাগুলোতে ধর্ষণ নির্যাতনের ঘটনা ঘটেছে 76টি। মাদ্রাসায় নির্যাতন বিরোধী মঞ্চের মুখপাত্র বলছেন, মাদ্রাসাগুলোর বেশিরভাগ আবাসিক হওয়া এবং শিক্ষার্থীরা অপেক্ষাকৃত অসহায় পরিবারের বলে তাদেরকে অনৈতিক কাজে বাধ্য করানো হয়। কোরআনের অপব্যাখ্যা দিয়েও কোমলমতিদের নির্যাতন করে শিক্ষকরা। যখন একটা শিশু তাকে গিয়ে জোর করছেন, বাধ্য করছে এই কাজগুলো করার জন্য, না হলে তার উপরে নেমে আসছে অমানবিক শারীরিক নির্যাতন, এটা নিঃসন্দেহে একটা মানসিক বিকৃতি। শুধু ধর্ষণ নির্যাতনই নয়, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে গড়ে তোলা হয় ভিন গ্রহের বাসিন্দাদের মতো করে। ভিন্ন মত, ভিন্ন ধর্ম, এমনকি রাষ্ট্রবিরোধী ভাবনা মগজে ঢুকিয়ে বানানো হয় জঙ্গিবাদী। ইসলাম যে শান্তির ধর্ম আমরা বলছি,
তো সেটাকে আপনি মাদ্রাসায় কি সেটা শেখাচ্ছেন? আপনি মাদ্রাসায় শেখাচ্ছেন ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ এই লেখক গবেষকের। ধর্ষণ ও বলাৎকারকে আইনের আলাদা আলাদা ধারায় বিভক্ত করায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলেও অভিযোগ তার। কথা বলা হয়েছে একমুখী শিক্ষা যদি নাও করা যায় এখন আপাতত, এদেরকে মূলধারায় আনতে অসুবিধাটা কোথায়? মূলধারার শিক্ষায় তাদের ফিরিয়ে আনা না হলে হুমকিতে থাকবে দেশের বৃহৎ এই জনগোষ্ঠী। দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের 3 জনের একজন মাদ্রাসায় আসে বলে রাষ্ট্রীয় উদ্যোগে এসব জঞ্জাল পরিষ্কার করার দাবি তার। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো প্রাথমিক দায়িত্ব স্বরাষ্ট্র, তারপর সেখানে শিক্ষা মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে, সংস্কৃতি মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে, আইটি মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এই যে গত সপ্তাহে সিলেটের ডাউকি ফল্ট আর চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে 7 থেকে 8 মাত্রা 2টি বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। ভূ অভ্যন্তরে কয়েকশো বছর ধরে শক্তি সঞ্চয়ের কারণে এই শঙ্কা তাদের। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক অবস্থান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মানিক শিকদারের রিপোর্ট। দুদিন মোট 6 বার মৃদু ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। এ নিয়ে আতঙ্কে সারা দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির পরিচালক ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার। তার গবেষণা মডেল বলছে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মার 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থান বাংলাদেশের। আর 2 দিকে ভূগঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে। তাই গত 2 দিনের ভূকম্পন বড় মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গত 1000 বছরে বড় ধরনের ভূমিকম্প হয় নাই, অর্থাৎ এখানে যে সঞ্চিত শক্তি সেটা বের হয় নাই। একইভাবে এই ডাউকি ফল্টের পূর্ব প্রান্তে কিন্তু গত 500 বছরে ভূমিকম্প হওয়ার মতো ইতিহাস নেই। তার মানে পূর্ব প্রান্তে শক্তি জমা হয়ে রয়েছে এবং সেখানেও 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প এখানে সংঘটিত হতে পারে। এই অঞ্চলে গত কয়েক শতাব্দীতে একাধিক বড় মাপের ভূমিকম্প হয়েছে, কিন্তু ডাউকি ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চল আর ভারতের ত্রিপুরা বেল্টে গত 500 থেকে 1000 বছরে বড় কোনো ভূমিকম্প হয়নি। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের ভূ অভ্যন্তরে শক্তি সঞ্চয় হওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এখানে অতীতে যে আর্থকোয়েক গুলো সেগুলো ইন্ডিকেট করছে যে এখানে আবার 100-150 বছরের সাইকেল যেটা হয়ে গেছে অলমোস্ট, এই সাইকেলে কিন্তু 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট চরম ঝুঁকিতে আছে। মাত্র 5 থেকে 6 মাত্রার ভূমিকম্প হলে ভেঙে পড়তে পারে রাজধানীর বেশিরভাগ দুর্বল অবকাঠামো। অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত এবং ঘনবসতিপূর্ণ একটা বাংলাদেশের রাজধানী, সেখানে এর বিরূপ প্রতিক্রিয়া হবে এবং বিপুল ক্ষয়ক্ষতি হবে। তারপর ভূমিকম্পের পরে যে মানুষকে সাহায্য করার ব্যাপার আছে, মানুষের যে বাসাবাড়ি থাকবে না সেই বাসাবাড়ির ব্যবস্থাপনার যে ব্যাপারটা আছে, সেটার জন্য কিন্তু আমাদের অনেক ট্রেনিং এরকম ইমাজিনেশন ক্যাপাসিটিটা অবশ্যই বাড়াতে। তবে আতঙ্কিত না হয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই কারণে মহড়া কোনো বিকল্প নেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সমুদ্রের উত্তাল ঢেউ, লন্ডভন্ড কুয়াকাটা, টেকসই বাঁধ ও মেরিন ড্রাইভ নির্মাণের দাবি। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং জলাবদ্ধতার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সকাল 9টা পর্যন্ত দেশের 19 অঞ্চলে নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 2 দিনে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে। বর্ষায় সমুদ্রের উত্তাল ঢেয়ে লন্ডভন্ড হয় সাগরকন্যা ক্ষেত্র পর্যটন কেন্দ্র কুয়াকাটা। বালুক্ষয় আর ভাঙন থেকে এই সৈকতে রক্ষায় দেশে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ওভেন জিওটিউব। তবে স্থানীয়দের দাবি মেরিন ড্রাইভ নির্মাণ। পটুয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম।
1998 সালে 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সৈকতকে পর্যটন কেন্দ্র ঘোষণা করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে পরিচিতি ও গুরুত্ব বৃদ্ধি পায় কুয়াকাটার। তবে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগ আর ভাঙনে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এবার বর্ষার আগেই সৈকত রক্ষায় মূল পয়েন্টের দুপাশে 1.5 কিলোমিটার এলাকায় বসানো হচ্ছে সাদা নন ওভেন ও কালো রঙের ওভেন জিও টিউব। সমুদ্র সৈকতকে আমরা রক্ষা করার জন্য কোনো স্থায়ী পদক্ষেপ দেখছি না। এইটা কিন্তু স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানের জন্য একটা স্থায়ী সিদ্ধান্ত নেওয়া দরকার। স্থায়ী বাঁধ নির্মাণ হোক অথবা মেরিন ড্রাইভ হোক, এই জাতীয় একটা কিছু করা দরকার। 2019 সালে 1,90,00,000 টাকা ব্যয়ে একই স্থানে দেশীয় তৈরি জিও টিউব দেয়া হলেও কোনো কাজে আসেনি। এবার পরীক্ষামূলক ওভেন জিও টিউব ব্যবহার করা হচ্ছে। এইটা যদি সিরিজ অফ এইভাবে করা যায়, বিশেষ সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে সব ধরনের রেখে, তাহলে হয়তো আশা করছি এটা একটা সাস্টেনেবল সলিউশন হবে। কুয়াকাটা সৈকত রক্ষায় টেকসই বাঁধ ও মেরিন ড্রাইভ নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের। বর্ষাকালীন এই 2-3 মাসের যে আপৎকালীন ব্যবস্থা মোটামুটি প্রোটেকশন দেওয়া হয়, তাতেও রক্ষা হয় না। এটাকে যদি পার্মানেন্টলি প্রোটেকশন না দেওয়া হয়, তাতে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টের লসই হচ্ছে। যত শীঘ্রই হোক কুয়াকাটা সি বিচটা রক্ষা করার জন্য একটা মেরিন ড্রাইভ দেওয়া হোক, এটা বড় ধরনের বাজেট করে এই সি বিচটা রক্ষা করা উচিত। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে পর্যটন শিল্প বিকাশে বড় বিনিয়োগ আসবে না বলেও মনে করেন তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের গৃহযুদ্ধের পথে মিয়ানমার। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে এফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে এলো ফাইজারের টিকা, সীমান্তবর্তী 7 জেলা নিয়ে শঙ্কা, লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন। এসডিজি অর্জনে প্রতিবন্ধকতা মাদক, আইন কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। মাদ্রাসায় কমছে না ধর্ষণ ও হত্যা, মানসিক ব্যাধিতে আক্রান্ত নির্যাতনকারীরা, বলছেন গবেষকরা। সিলেটে ডাউকি ফল্ট এবং পার্বত্য অঞ্চলে বড় ভূমিকম্পের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।